হ্যালো স্টুডেন্টস, জেড প্লাস ক্লাসেস বাংলার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা করতে চলেছি বিএনএস বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার পার্ট 4। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো বিএনএসের অনেকগুলো ব্যাপার আমরা আগের ভিডিওতে দেখে নিয়েছি। মোটামুটি গণপিটুনি বা মব লিঞ্চিং অবধি আমরা দেখে নিয়েছি। তো এখান থেকে শুরু করব বিএনএসের স্ন্যাচিং বা ছিনতাইয়ের ব্যাপারে কী কী বলা রয়েছে সেখান থেকে। তো বিএনএসে ধারা 304 বা 304 নম্বর সেকশানে ছিনতাইকে একটা নির্দিষ্ট অপরাধ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা আগে আইপিসিতে ছিল না। আর স্ন্যাচিং বা ছিনতাই কি, তার একটা পারফেক্ট ডেফিনেশন বা একটা সুনির্দিষ্ট ডেফিনেশনও দেওয়া হয়েছে। কী বলে যে চুরি তখন ছিনতাইয়ের রূপ নেয় যখন অপরাধী হঠাৎ কোনো সম্পত্তি কেড়ে নেয় বা দ্রুত সম্পত্তি আঁকড়ে ধরে বা জোরপূর্বক কোনো ব্যক্তির কাছ থেকে বা তার দখলে থাকা অস্থাবর সম্পত্তি ছিনিয়ে নেয়, তখন সেটাকে ছিনতাই বলা হবে বা তাকে ছিনতাই হিসাবে সংজ্ঞায়িত করা হবে। আর এই ছিনতাই বা স্ন্যাচিংয়ের জন্য কী শাস্তির বিধান রয়েছে? ছিনতাইয়ের জন্য 3 বছরের কারাদণ্ডের সাথে হবে জরিমানা। এই শাস্তির বিধান রয়েছে ছিনতাইয়ের জন্য। তো এবার কোয়েশ্চেন করে নিই আমরা কয়েকটা। প্রথম কোয়েশ্চেন কী বলেছে? ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস 2023-এর অধীনে নিচের কোন অপরাধটিকে নতুন এবং স্পষ্ট উপায়ে সংজ্ঞায়িত করা হয়েছে? অপশানে রয়েছে মব লিঞ্চিং, ডিফেমেশন, থেফট নাকি চিটিং। সঠিক উত্তর যেটা সেটা হবে মব লিঞ্চিং বা গণপিটুনি। এটাকে একটা স্পষ্ট উপায়ে সংজ্ঞায়িত করা হয়েছে, যেটা আগের ভিডিওতে দেখেছিলাম মব লিঞ্চিং সম্পর্কে। মব লিঞ্চিংয়ে কী আছে? মব লিঞ্চিং যদি কোনো একটা 5 জনের বেশি মানুষ যদি কোনো একজনকে তার বিশেষ পরিচিতির আধারে তাকে সবাই মিলে তাকে মারে বা পেটায় এবং তাতে যদি সে মারা যায়, তাহলে কিন্তু তার জন্য খুব গুরুতর শাস্তির ব্যবস্থা রয়েছে, শাস্তির বিধান রয়েছে। তো কোয়েশ্চেন 2 নম্বর প্রশ্ন কী বলেছে? ভারতীয় ন্যায় সংহিতা 2023 অনুসারে নির্দিষ্ট পরিচয় ভিত্তিক কারণে মব লিঞ্চিং বা গণপিটুনের ফলে ঘটা হত্যার সাজা কী হবে? ইমপ্রিজনমেন্ট আপ টু 7 ইয়ার, 7 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 বছর পর্যন্ত কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড নাকি কমিউনিটি সার্ভিস। কমিউনিটি সার্ভিস খুব ছোটো বা পিটি ক্রাইম যেগুলো, সেগুলোর জন্য দেওয়া হয়। সঠিক উত্তর এখানে যেটা সেটা হবে গণপিটুনিতে যদি কারোর মৃত্যু ঘটে, যদি কোনো স্পেশাল মানে তোমার পরিচয় ভিত্তিক কারণে গণপিটুনির জন্য কারো যদি মৃত্যু ঘটে, তাহলে কিন্তু তার অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তো অপশান সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নিই। 3 নম্বর প্রশ্ন কী বলেছে? আন্ডার দ্য চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্স লেবার অ্যাক্ট, মানে শিশু ও কিশোর শ্রম সংশোধনী আইন, যেটা 2016 সালে এসেছিলো, তার অধীনে নিচের কোন পরিস্থিতিটি আইনের লঙ্ঘন বলে গণ্য হবে? এমনকি তা যদি পরিবারের তত্ত্বাবধানে বা পারিবারিক উদ্যোগের মধ্যে করা হয়, তাতেও কিন্তু সেটা আইনের লঙ্ঘন হিসাবে গণ্য হবে এবং পানিশমেন্ট হবে অভিযুক্তদের। অপশানে কী দিয়ে রয়েছে? একজন 14 বছর বয়সী, অপশানে দেখো কী বলেছে, একজন 14 বছর বয়সী কিশোর স্কুলের সময়ের পর এবং ছুটির দিনে তার পিতামাতার স্থানীয় তাঁত ব্যবসায় সাহায্য করছে, তাহলে কিন্তু সেটা ঠিক আছে, কোনো আইন লঙ্ঘন হচ্ছে না এতে। তারপর কী বলেছে? একজন 15 বয়সী কিশোর একটি ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে খণ্ডকালীন বা গিগ ওয়ার্ক করছে, ছোটোখাটো ওয়ার্ক করছে স্বাধীনভাবে, তো এটাও ঠিক আছে, এটাতেও কোনো প্রবলেম নেই। তারপর কী বলেছে? একজন 16 বছর বয়সী কিশোর হাই স্কুল শেষ করার পর একটি নিবন্ধিত কারখানায় ঝুঁকিপূর্ণ কাজের পরিবেশে পূর্ণকালীন কাজ করছে। আর ডি নম্বর অপশানে কী বলেছে? 13 বছর বয়সী শিশু কোনো আর্থিক পারিশ্রমিক ছাড়াই সাপ্তাহিক ছুটির দিনে তার কাকার অধীনে ছুতার বা কার্পেন্টারের কাজ শিখছে। তো সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান সি, কারণ 18 বছর বয়সীর কম কোনো শিশু বা কিশোরকে কিন্তু কোনো ঝুঁকিপূর্ণ হ্যাজার্ডাস ওয়ার্ক কন্ডিশনে কাজ করানো যাবে না। তো পূর্ণকালীন কাজ করছে তাও এখানে, তো এটাই হবে সঠিক উত্তর। এটা হচ্ছে কি 2016 সালের এই ব্যাপারটি, মেইনলি এই কেসটি 2016 সালে যে কিশোর এবং শিশু শ্রম সংশোধনী আইন এসে তার উল্লঙ্ঘন, এবং এতে কিন্তু অভিযুক্তর শাস্তি হতে পারে। তো নেক্সট প্রশ্ন কী বলেছে? আন্ডার হুইচ সেকশন অফ দ্য ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর কোন ধারার অধীনে ছিনতাইকে চুরি থেকে আলাদা একটা নির্দিষ্ট অপরাধ হিসাবে যুক্ত করা হয়েছে? সঠিক উত্তর এখানে হলো সেকশন 304 বা সেকশন 304-এ কিন্তু ছিনতাইকে চুরি থেকে আলাদা একটা নির্দিষ্ট অপরাধ হিসাবে যুক্ত করা হয়েছে এবং এর জন্য নির্দিষ্ট শাস্তির বিধান রয়েছে। কী রয়েছে? 3 বছরের ইমপ্রিজনমেন্ট বা জেল, তার সাথে সাথে জরিমানা। তো চলো নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। 5 নম্বর প্রশ্ন কী বলেছে? টু ক্লাসিফাই আ ক্রাইম অ্যাজ মব লিঞ্চিং আন্ডার বিএনএস 2023, দ্য ইললিগাল অ্যাক্ট মাস্ট বি কমিটেড বাই আ গ্রুপ অফ হাউ মেনি অর মোর পার্সন অ্যাক্টিং টুগেদার। মানে কি বলেছে? বিএনএস 2023-এর অধীনে কোনো অপরাধকে মব লিঞ্চিং বা গণপিটুনি হিসাবে গণ্য করতে হলে সেই বেআইনিটি কাজ একসঙ্গে কতজন বা তার বেশি ব্যক্তির দল দ্বারা সংগঠিত হতে হবে। মানে কতজন বা তার বেশি লোক মিলে যদি কোনো গণপিটুনি
দেয় কাউকে, সেই মিনিমাম নাম্বারটা জানতে চেয়েছে। সঠিক উত্তর হলো 5 অর মোর, 5 জন বা তার বেশি। কোনো ব্যক্তি এতজন মিলে যদি কারোর ওপর মব লিঞ্চিং করে তাহলে কিন্তু সেটা ক্রাইম হিসাবে গণ্য হবে, আর দোষীদের যাবজ্জীবন থেকে লাইফ ইমপ্রিজনমেন্ট থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। নেক্সট প্রশ্ন, নেক্সট দেখো টপিকটা কী বলেছে। কমিউনিটি সার্ভিস নতুন অ্যাড করা হয়েছে বিএনএসে, ভারতীয় ন্যায় সংহিতায়। বিকল্প শাস্তি হিসাবে কমিউনিটি সার্ভিস অ্যাড করা হয়েছে। ছোটোখাটো লঘু অপরাধের জন্য বিএনএসে আনুষ্ঠানিকভাবে একটি স্বতন্ত্র শাস্তি হিসাবে কমিউনিটি সার্ভিস বা সামাজিক কাজ চালু করা হয়েছে। এখানে কী কী হতে পারে এই ধরনের কমিউনিটি সার্ভিসে? দেখো, কেউ যদি কারোর উপর যদি কারোর উপর যদি মানহানির কেস চলে, বা মদ্যপ অবস্থায়, মাতাল অবস্থায় মদ খেয়ে কেউ যদি জনসক্ষমে অভদ্র আচরণ করে, বা 5,000 টাকার কম মূল্যের কোনো ছোটোখাটো জিনিস চুরি করে, তাহলে সে সমস্ত ক্ষেত্রে কিন্তু অভিযুক্তদের বা দোষীদের জেলে না পাঠিয়ে কমিউনিটি সার্ভিসের মাধ্যমে সমাধান করা যেতে পারে। সেখানে সে সমস্ত ক্ষেত্রে কোনো সরকারি হাসপাতাল বা সরকারি বৃদ্ধাশ্রম বা সরকারি কোনো জায়গায় তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ, সাফাইয়ের কাজ বা রান্না করার কাজ, হেল্প করার কাজ, এই সমস্ত কাজ করে তাদের এই কমিউনিটি সার্ভিসের শাস্তি দেওয়া হতে পারে। তো এটাই হলো কমিউনিটি সার্ভিস, যেটা নতুন অ্যাড করা হয়েছে বিএনএসে। তারপর হলো ডিফেমেশন ল। মানহানির ব্যাপারেও কিন্তু বিএনএসে তোমার স্পষ্টভাবে বলা হয়েছে মানহানি। আইপিসিতে যেটা আলাদা ছিল, আইপিসিতে কী বলা ছিল, আইপিসির 499 ধারায় মানহানির ব্যাপারে উল্লেখ ছিল। সেখানে কি বলা হয়েছিল, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সম্মানহানির উদ্দেশ্যে বা সম্মানহানি হতে পারে সেটা যেন কোনো মিথ্যা অপবাদ দেয় বা কোনো মিথ্যা অপবাদ প্রকাশ করে, তখন তা মানহানি হিসাবে গণ্য করা হয়। এটি ওরাল মৌখিক হতে পারে, লিখিত শব্দ কোনো লেখার মাধ্যমে হতে পারে, কিংবা দৃশ্যমান সংকেত বা অঙ্গভঙ্গির মাধ্যমে ওরা মানহানির ক্ষেত্রেও প্রযোজ্য। আর বিএনএসের অধীনে নতুন বিধান এসছে। এই বিএনএসের ডিফেমেশন রয়েছে ধারা 356-এ, 356-তে রয়েছে বিএনএসের ডিফেমেশন বা মানহানির এই ব্যাপারটি। আর বিএনএসের 356 নম্বর ধারার অধীনে সাধারণ মানহানির জন্য এখন সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডের সাথে নির্দিষ্টভাবে কমিউনিটি সার্ভিসের বিকল্প রাখা হয়েছে। মানে মানহানির কেস যদি কারোর ওপর চলে, তাহলে সে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তার 2 বছরের কারাদণ্ড হতে পারে, কারাদণ্ডের সাথে জরিমানা হতে পারে। কারাদণ্ড ও জরিমানা এই দুটোর সাথে কমিউনিটি সার্ভিসের ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে। তো ইমপ্রিজনমেন্ট স্কেল ফর আনপেইড ফাইন, এবার হচ্ছে জরিমানা কেউ যদি না দিতে পারে তার জন্য কি হতে পারে কারাদণ্ড, সেটার ব্যাপারে বলা হয়েছে বিএনএসের ধারা 37-এ কী বলা হয়েছে, কোনো অপরাধের শাস্তি কেবল যদি জরিমানা হয়। ধরো কোনো এমন একটা ক্রাইম করলো যার জন্য শুধু জরিমানারই বিধান রয়েছে, যার জন্য কোনো ইমপ্রিজনমেন্টের বিধান নেই। তো সেই ক্ষেত্রে যদি জরিমানার পরিমাণ 10,000 টাকার বেশি না হয়, 10,000 টাকার কম যদি হয়, 10,000 টাকা বা তার থেকে কম যদি হয়, তাহলে কোনো ব্যক্তি যদি সেটা পরিশোধ করতে ব্যর্থ হয়, পরিশোধ না করতে পারে, সে জরিমানা না দিতে পারে সেই অ্যামাউন্টের, তাহলে সাধারণ কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ কঠোরভাবে 4 মাস পর্যন্ত সীমিত থাকবে। ঠিক আছে, যদি কেউ ধরো কারোর ওপর এমন একটা কেস হয়েছে যার জন্য তার 10,000 টাকা বা তার কম কোনো মূল্যে জরিমানা ধার্য হয়েছে তার জন্য, কিন্তু সে সেটা দিতে পারছে না, তাহলে তার জন্য তার ইমপ্রিজনমেন্ট হবে, আর সেটা তার মেয়াদ কঠোরভাবে 4 মাস পর্যন্ত সীমিত থাকবে, তার থেকে বেশি হবে না, কঠোরভাবে 4 মাস পর্যন্ত সীমিত থাকবে। তারপর হলো একটু এমসিকিউ কোয়েশ্চেনগুলো দেখে নিই আমরা। এই সমস্ত প্রশ্নই কিন্তু রিসেন্ট পরীক্ষায় এসছে বিএনএস থেকে, এই সমস্ত প্রশ্ন যেগুলো আমি নিয়ে এসেছি এখানে। তো কী বলেছে, আইপিসি ধারা 499-এর অধীনে মানহানি সম্পর্কে নিজের কোন উক্তিটি সঠিক? ইট অ্যাপ্লাইজ অনলি টু ডিফেমেশন থ্রু স্পোকেন ওয়ার্ডস অর জেস্টার। শুধুমাত্র মুখে বলা শব্দ বা ইশারার মাধ্যমেই হওয়া মানহানির ক্ষেত্রে এটা প্রযোজ্য? না, একদমই নয়। ইট অ্যাপ্লাইজ টু ডিফেমেশন থ্রু স্পোকেন অর রিটেন ওয়ার্ডস অ্যান্ড ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, এটাই হচ্ছে সঠিক উত্তর। তাও আমরা দুটো অপশান একটু দেখে নিই। অপশান ডিটা তোমাদের, অপশান ডি আর বি এর মধ্যে একটু কনফিউশন হতে পারে। ইট অ্যাপ্লাইজ টু ডিফেমেশন থ্রু রিটেন ওয়ার্ডস, সাইন অর জেস্টার। এটি লিখিত শব্দ, সংকেত বা ইশারার মাধ্যমে হওয়া মানহানির ক্ষেত্রে প্রযোজ্য। আর অপশান বিতে কী বলেছে, এটি মুখে বলা, লিখিত এবং দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে হওয়া মানহানির ক্ষেত্রে প্রযোজ্য। সঠিক উত্তর এখানে কিন্তু বি হবে। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন কী বলেছে, মানহানির শাস্তির জন্য ভারতীয় ন্যায় সংহিতায় কী নতুন বিধান এসছে?
মানহানির জন্য কী হয়েছে, সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা এবং কারাদণ্ড দুটোই হবে। তার সাথে কী হবে, কমিউনিটি সার্ভিসের ব্যবস্থা করা রয়েছে। এটা কিন্তু মানহানির পানিশমেন্ট সম্পর্কে এই বিধান রয়েছে বিএনএসে। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে কী বলেছে, ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর অধীনে নিচের কোন ছোট অপরাধ বা পিটি ক্রাইমের ক্ষেত্রে শাস্তি হিসাবে কমিউনিটি সার্ভিসের আওতায় আসে, মানে কোন ধরনের ক্রাইম করলে সেটা কমিউনিটি সার্ভিসের আওতায় আসতে পারে। মার্ডার একদমই নয়, ডিফেমেশন, টেররিজম নাকি মানি লন্ডারিং। তিনটেই খুব বড় এবং এ সি আর ডিতে যে তিনটে ক্রাইম রয়েছে খুব বড় ক্রাইম। সঠিক উত্তর হলো ডিফেমেশনের ক্ষেত্রে কিন্তু বিকল্প শাস্তি হিসেবে কমিউনিটি সার্ভিসের বিধান রয়েছে। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কি একটা অ্যাসারশন আর রিজন টাইপ কোয়েশ্চেন রয়েছে। এখানে অ্যাসারশনে কী বলেছে বক্তব্যতে, দ্য ভারতীয় ন্যায় সংহিতা ইনক্লুডস স্পেসিফিক প্রভিশন ফর কমিউনিটি সার্ভিস অ্যাজ পানিশমেন্ট, মানে ভারতীয় ন্যায় সংহিতার কমিউনিটি সার্ভিসের একটা নির্দিষ্ট বিধান রয়েছে। একদম ঠিক, একটা বিধান রয়েছে নতুন বিএনএসে। আর কারণ, এর রিজন কী বলেছে, এই সংস্কারের উদ্দেশ্য হলো ছোটোখাটো অপরাধের জন্য কমিউনিটি সার্ভিস চালু করে জেল কাটানোর সময় কমানো। The reforms aims to reduce jail time by introducing community service for petty offences. একদম ঠিক, অ্যাসারশনও ঠিক, রিজনও ঠিক, এবং এই রিজন যেটা সেটা কিন্তু এই অ্যাসারশনকে সঠিকভাবে ব্যাখ্যা করছে। তো সঠিক উত্তর হবে অপশান এ, বোথ এ অ্যান্ড আর ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তো এটাই হচ্ছে ব্যাপার, যে জেলে ছোটোখাটো অপরাধের জন্য অপরাধীদের জেলে পাঠিয়ে আর আদালতের টাইম না নষ্ট করে জেলের এনভায়রনমেন্ট সবাই জানুক এরকম এনভায়রনমেন্ট বর্তমানে ভারতের জেল। তো সেই ক্ষেত্রে যে সেসব ছোটোখাটো ক্রাইমের ক্ষেত্রে জেলে না পাঠিয়ে কমিউনিটি সার্ভিসের মাধ্যমে সেই মামলাগুলোর নিষ্পত্তি করা এবং সমস্যার সমাধান করা, এর জন্যই কিন্তু বিএনএসে কমিউনিটি সার্ভিস আনা হয়েছে। 5 নম্বর প্রশ্ন কী বলেছে, আন্ডার সেকশন 37 of the BNS, if an offence is punishable with a fine only, not exceeding 10,000 rupees, what is the maximum term of simple imprisonment, or if a person fails to pay the fine, মানে সেই সেমই কথা 10,000 টাকা বা তার কমের যদি কোনো ফাইন হয় বা জরিমানা হয় এবং কোনো ব্যক্তি যদি সেটা না দিতে পারে, তাহলে তার সর্বোচ্চ কত দিনের কারাদণ্ড হতে পারে। সঠিক উত্তর কি, তোমরা কমেন্ট বক্সে দাও সঠিক উত্তর, আমি বলবো না, তোমরা কমেন্ট বক্সে দাও এটা সঠিক উত্তর। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক কিছু শিখতে পেরেছেন। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, প্লিজ লাইক দ্য ভিডিও, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব টু ZZ Plus ক্লাসেস ফর মোর রেগুলার এডুকেশনাল কন্টেন্ট। আর হ্যাঁ, আজকের ক্লাসের সম্পূর্ণ PDF নোটটি ডাউনলোড করার জন্য এখনই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, কিপ লার্নিং, কিপ প্রিপেয়ারিং স্মার্ট, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। এবার আমরা চলে আসি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা BNSS, যেটা আগে ছিল CRPC। আর 2023 সালে CRPC চেঞ্জ হয়ে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে এসছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এবার এই BNSS-এর যদি আমরা টাইমলাইন দেখি কীভাবে BNSS এসছে, তো সবার প্রথমে 1861 সালে এই CRPC এসেছিল। ফার্স্ট ক্রিমিনাল প্রসিডিওর কোড ওয়াজ এনঅ্যাক্টেড। ব্রিটিশ সরকার বা তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তারা কিন্তু 1861 সালে ফার্স্ট ক্রিমিনাল প্রসিডিওর কোড এনঅ্যাক্ট করেছিল, বিভিন্ন ক্রাইম সংজ্ঞায়িত করেছিল এবং তার জন্য কী কী পানিশমেন্ট হবে সেগুলো বলেছিল। এটা এসেছিল বিশেষ করে 1857 যে মহাবিদ্রোহ তারপর। তখন বোম্বে, বাংলা আর মাদ্রাস প্রেসিডেন্সিতে তার আগে কিন্তু বিভক্ত ছিল এবং সেই সমস্ত জায়গায় এরিয়া ভিত্তিক বিভিন্ন মানে 3টে আলাদা প্রেসিডেন্সিতে আলাদা রকমের আইন কানুন ছিল। তো সেটাকে ইউনিফর্ম করার জন্য কিন্তু 1861 সালে এই ফার্স্ট ক্রিমিনাল প্রসিডিওর কোড এনঅ্যাক্ট করা ছিল এবং কোম্পানি শাসিত ভারতের যে সমস্ত মানে যে সমস্ত এরিয়ায় ভারতের কোম্পানি শাসন ছিল সব জায়গায় কিন্তু এই CRPC লাগু হতো 1861 সালে। প্রথম ফৌজদারি কার্যবিধি কিন্তু 1861 সালে এসেছিল। আর তারপর 1898 সালে রিভাইজ CRPC কিন্তু সংশোধিত হয়েছিল। 1898 সালে সংশোধিত ফৌজদারি কার্যবিধি বা CRPC লাগু হয়। 1773 খ্রিস্টাব্দে কিন্তু 1973-তে এটা মডার্নাইজ করা হয় ভারত সরকারের দ্বারা 1793-তে। আর 2023-এ পুরনো যে CRPC ছিল সেটাকে সম্পূর্ণ প্রতিস্থাপিত করা হয় এবং তার নামও চেঞ্জ করে কী রাখা হয়, BNSS
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। তো এই ছিল সিআরপিসির ব্যাপারে, সিআরপিসি কীভাবে এনাক্ট হয়েছে, কীভাবে এসছে, সিআরপিসির পাস্টের ব্যাপারে। পারপাস অফ সিআরপিসি 1861, 1861 সালে যে সিআরপিসি এসেছিলো তার পটভূমি বা তার পারপাস কী ছিল? তার পারপাস ছিল 1857 সালের মহাবিদ্রোহের পর বাংলা, বোম্বে এবং মাদ্রাস প্রেসিডেন্সিগুলির মধ্যে অপরাধমূলক প্রক্রিয়ার ভিন্নতা দূর করতে একটি সমন্বিত বিচার ব্যবস্থা গড়ে তুলতে এটি আনা হয়েছিল। মানে আলাদা আলাদা প্রেসিডেন্সিতে আলাদা আলাদা রকমের বিচার ব্যবস্থা চলছিল, তো সেটাই ইউনিফর্ম করার জন্য কিন্তু 1861 সালের এই সিআরপিসি আনা হয়েছিল। কি পার্লামেন্টারি অ্যান্ড স্ট্রাকচারাল রিফর্মস, প্রধান সংসদীয় গাঠনিক সংস্কার। তো পার্লামেন্টারি এক্সামিন বডি, পিএনএসএস এর এই যে পার্লামেন্টারি এক্সামিন বডি সেটা কি? সেটা হলো একটা স্ট্যান্ডিং কমিটি, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন হোম অ্যাফেয়ার্স, বা স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা পরিচালিত একটা কমিটি, স্ট্যান্ডিং কমিটি রয়েছে, সেটাই কিন্তু এই বিএনএসএসের যেই স্ট্রাকচারাল রিফর্ম, এটা কিন্তু সেই মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের এই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি দেখে। তো এর যে কি পার্লামেন্টারি স্ট্রাকচারাল রিফর্মস হয়েছে সেটা কি? শিফট ইন অ্যাপ্রোচ, পুলিশ কেন্দ্রিক শাসন থেকে সম্পূর্ণ নাগরিক কেন্দ্রিক বিচার ব্যবস্থার দিকে রূপান্তরিত হয়েছিল। দেখো, কলোনিয়াল টাইমে যখন ইংরেজ শাসন ছিল তখন কিন্তু পুলিশের হাতে বেশি পাওয়ার ভেস্ট করা হয়েছিল, পুলিশের হাতে বেশি পাওয়ার ছিল, তার জন্য কিন্তু পুলিশ একটু মনমানি করতো সব কিছুতে। কিন্তু এই বিএনএসএসে কী করা হয়েছে, ভিকটিম সেন্ট্রিক, পুলিশ সেন্ট্রিক থেকে ভিকটিম সেন্ট্রিক করা হয়েছে যা বিচার ব্যবস্থা। তার ফলে ভিকটিমের কাছে কিন্তু পুলিশ অ্যাকাউন্টেবল, পুলিশের কাছে ভিকটিম নয়। তো এই চেঞ্জটা কিন্তু বিএনএসএসে আনা হয়েছে। তারপর কোর ফোকাস বা মূল ফোকাস কি? মূল ফোকাস আনা হয়েছে স্ট্রং এমফাসাইজ অন অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। এটা আগেও ছিল অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা এডিআর। এটাই কি, ধরো বড় বড় কর্পোরেট কোম্পানি যেগুলো অ্যামাজন, ফ্লিপকার্ট, মাইক্রোসফট, গুগল, এদের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয় তাহলে এরা কিন্তু সিম্পল নর্মাল সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টে যায় না, এরা সোজাসুজি যায় অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন কোর্টে। এই কোর্টগুলো আলাদাভাবে তৈরি, একটু ছোটো কোর্ট, কিন্তু এদের পাওয়ার কিন্তু সেই সুপ্রিম কোর্ট, হাইকোর্টের মতোই। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের জন্য আলাদা কোর্টে যায়, সেখানে খুব তাড়াতাড়ি বিচার ব্যবস্থা বিচার দেওয়া হয়, ট্রায়াল খুব তাড়াতাড়ি মেটে যায়। তো আর কী রয়েছে কোর ফোকাসে? ভিকটিম রাইটস, ভিকটিম বা ভুক্তভোগীর অধিকার রক্ষা, টেকনোলজি ইন্টিগ্রেশন, নতুন নতুন প্রযুক্তির ব্যবহার, ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা এবং দ্রুত বিচার ব্যবস্থা সুনিশ্চিত করা, এগুলো হচ্ছে গিয়ে বিএনএসএসের মূল ফোকাস। তারপর কিছু কোয়েশ্চেন আমরা দেখে নিই। হুইচ পার্লামেন্টারি বডি এক্সামাইন্ড দ্য ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা 2023? বিএনএসএস লোকসভায় পেশ হওয়ার পর কোন সংসদীয় কমিটি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 পরীক্ষা এবং পর্যালোচনা করেছিল, যে এটা আদৌ অ্যাপ্লিকেবল হবে কি না, ঠিকঠাকভাবে তৈরি করা হয়েছে কি না, মডার্ন টাইমের সাথে এটা সামঞ্জস্য রেখে চলতে পারবে কি না। তো এই সমস্ত জিনিস কে পরীক্ষা এবং পর্যালোচনা করেছিল? স্ট্যান্ডিং কমিটি অফ হোম অ্যাফেয়ার্স বা স্বরাষ্ট্র মন্ত্রক বা গৃহ মন্ত্রণালয়ের একটা স্ট্যান্ডিং কমিটি কিন্তু এগুলো সমস্ত কিছু পর্যালোচনা করেছিল। নেক্সট প্রশ্ন কী বলেছে? ভারতের প্রথম ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসি কোন সালে কার্যকর হয়? এইমাত্র পড়লাম 1861 সালে। নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 3 কী বলেছে? দ্য ক্রিমিনাল প্রসিডিওর কোড অফ 1861 was primarily introduced to integrate the judicial system following which historic event? 1861 সালে যে ফৌজদারি কার্যবিধি আনা হয়েছিল সেটি কোন ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটের ভিত্তিতে আনা হয়েছিল প্রেসিডেন্সির বিচার ব্যবস্থা একত্রিত করতে? সেটা হলো রিভোল্ট। 1857 সালে যে রিভোল্ট হয়েছিল, মহাবিদ্রোহ হয়েছিল, তারপরে কিন্তু আনা হয়েছিল। 4 নম্বর প্রশ্ন কী বলেছে? ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস 2023 মাধ্যমে বিচার ব্যবস্থার দৃষ্টিভঙ্গি কোন দিকে স্থানান্তরিত হয়েছিল? মানে মূল ফোকাস কী, কোথা থেকে কোন সেন্ট্রিক থেকে কোন সেন্ট্রিকে স্থানান্তর করা হয়েছে? কলোনিয়াল সেন্ট্রিক থেকে মিলিটারি সেন্ট্রিক, পুলিশ সেন্ট্রিক থেকে সিটিজেন সেন্ট্রিক। অবশ্যই অপশান নম্বর বি এটাই ঠিক, পুলিশ সেন্ট্রিক থেকে সিটিজেন সেন্ট্রিক কিন্তু করা হয়েছে বিচার ব্যবস্থার দৃষ্টিভঙ্গি। এবার এই বিএনএসএস এফেক্টিভ কবে থেকে হয়েছে? বিএনএসএস কিন্তু এফেক্টিভ হয়েছে 1973 সালের যেই অ্যামেন্ডেড সিআরপিসি সেটাকে প্রতিস্থাপিত করে 1 জুলাই 2024 থেকে কিন্তু কার্যকর হয়েছে এই বিএনএসএস। টোটাল সেকশন আর চ্যাপ্টার কতগুলো রয়েছে বিএনএসএসে?
টোটাল 531টি সেকশন রয়েছে আর 37টি চ্যাপ্টার রয়েছে। আগে সিআরপিতে ছিল 484টি সেকশন, কিন্তু এখন বিএনএসএস রয়েছে 531টি ধারা আর 37টি অধ্যায়। আর দৃষ্টিভঙ্গির পরিবর্তন, ঔপনিবেশিক আমলে যে পুলিশ কেন্দ্রিক ব্যবস্থা সেখান থেকে সরে এসে ভুক্তভোগী বা ভিকটিম সেন্ট্রিক হয়েছে, যেখানে স্বচ্ছতা, প্রযুক্তি এবং দ্রুত বিচার সেটাকে প্রাধান্য দিয়ে একটি নাগরিক কেন্দ্রিক বিচার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তারপর হলো প্রসিডিউরাল অ্যান্ড ইনভেস্টিগেটিভ চেঞ্জেস, তদন্ত এবং প্রক্রিয়াগত যে সমস্ত পরিবর্তন আনা হয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু দেখে নিই। ফরেন্সিক এভিডেন্স, দেখো কী বলেছে, 7 বছরের বেশি সাজা যে সমস্ত ক্রাইমের জন্য রয়েছে সেই সমস্ত ক্রাইমের জন্য কিন্তু ম্যান্ডেটরি ফরেন্সিক ইনভেস্টিগেশন বাধ্যতামূলক করা হয়েছে। ধারা 176-এর 3 নম্বর ক্লসে কিন্তু এটা বলা রয়েছে 7 বছর বা তার বেশি মেয়াদের সাজার অপরাধের জন্য ফরেন্সিক তদন্ত বাধ্যতামূলক, এবং তার সাথে কিন্তু রয়েছে বাধ্যতামূলক ভিডিওগ্রাফিও। তারপর আর ফরেন্সিক যে এক্সপার্ট তাদের কিন্তু প্রমাণ সংগ্রহের জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পরিদর্শন করা বাধ্যতামূলক। অনেক সময় এরকম হয় যে ফরেন্সিক বিশেষজ্ঞরা অফিসে বসে বসে একটা রিপোর্ট বানিয়ে দিল, এটা কিন্তু হবে না। এই সমস্ত ক্রাইমের ক্ষেত্রে কিন্তু একদম ঘটনাস্থলে গিয়ে, গ্রাউন্ড লেভেলে গিয়ে তদন্ত করে তবে রিপোর্ট দিতে হবে এই ফরেন্সিক বিশেষজ্ঞদের। আবার কিছু এমসিকিউ কোয়েশ্চেন আমরা দেখে নিই। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএসের কোন ধারাটি তল্লাশি এবং বাজেয়াপ্তকরণের অডিও ভিডিও রেকর্ডিংয়ের জন্য রেকর্ডিং বাধ্যতামূলক করে, মানে কোন তোমার সেকশনে বলা রয়েছে যে 7 বছর বা তার বেশি যদি ইমপ্রিজনমেন্ট যে সমস্ত ক্রাইমে রয়েছে সেই সমস্ত ক্রাইমের জন্য ম্যান্ডেটরি হলো ফরেন্সিক ইনভেস্টিগেশন আর অডিও ভিডিও রেকর্ডিং, সেটা হলো ধারা 105, সেকশন 105। 2 নম্বর প্রশ্ন কী বলেছে, বিএনএসের 176 3 নম্বর ক্লজে কী বলেছে, কত বছর বা তার বেশি সাজার অপরাধের ক্ষেত্রে ফরেন্সিক তদন্ত বাধ্যতামূলক করা হয়েছে? কত বছর? কমেন্টে অ্যান্সার দাও, কমেন্টে দেবে এটার অ্যান্সার। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 অনুসারে তদন্তের সময় হাতের লেখা এবং আঙুলের ছাপের পাশাপাশি অতিরিক্ত কোন ধরনের নমুনা সংগ্রহ করা যেতে পারে? তাহলে কী বলেছে, হাতের লেখা, হ্যান্ডরাইটিং আর যে ফিঙ্গারপ্রিন্ট, তার সাথে সাথে ভয়েস স্যাম্পল যেটা, তারও কিন্তু নমুনা সংগ্রহ করা যেতে পারে এখন ইনভেস্টিগেশনের সময়। 4 নম্বর প্রশ্ন কী বলেছে, বিএনএসএস বা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 দ্রুত ন্যায় বিচার প্রদানের জন্য কোন প্রযুক্তিগত উন্নতিটি স্পষ্ট নিবন্ধিত বা অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা কি ব্লক চেইন কন্ট্রাক্টস? না, ব্লক চেইন কন্ট্রাক্ট একদমই নয়। ইলেকট্রনিক রেকর্ডিং অফ উইটনেস টেস্টিমনি, একদম ঠিক, ইলেকট্রনিক রেকর্ডিং অফ উইটনেস টেস্টিমনি, সাক্ষীদের যে সাক্ষ্য সেটা কিন্তু ইলেকট্রনিক বা ডিজিটাল রেকর্ডিংয়ের মাধ্যমে কিন্তু সেগুলো সেভ করা হতে পারে, মানে কোনো কেউ সাক্ষী দিচ্ছে তার যে সমস্ত ভয়েস, তার ভিডিও কিন্তু ডিজিটালি নেওয়া হবে এবং সেগুলো ডিজিটালি সংরক্ষণ করা হবে। তো এই সমস্ত জিনিস কিন্তু এসছে বিএনএসএসে। আর যে সাক্ষীরা রয়েছে তাদের কিন্তু তাদের পরিচয় কিন্তু গোপন রাখা হবে। 5 নম্বর প্রশ্ন কী বলেছে, আন্ডার বিএনএসএস 2023 তদন্তের অগ্রগতি সম্পর্কে ভুক্তভোগীকে কতদিনের মধ্যে জানাতে হবে? এটা আগের ভিডিওতে আমরা কভার করেছিলাম। কতদিনের মধ্যে পুলিশকে জানাতে হবে যে কোনো ভিকটিমকে যে তার যেই কেস রয়েছে সেটা তার কী স্টেটাস সেটা কতদিন অন্তর অন্তর জানাতে হবে? 90 দিন অন্তর অন্তর কিন্তু জানাতে হবে। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে এবং অনেক কিছু শিখতে পেরেছেন। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, প্লিজ লাইক দ্য ভিডিও, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব টু ZZ Plus ক্লাসেস ফর মোর রেগুলার এডুকেশনাল কন্টেন্ট। আর হ্যাঁ, আজকের ক্লাসের সম্পূর্ণ PDF নোটটি ডাউনলোড করার জন্য এখনই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। Thank you so much for watching. Keep learning, keep preparing smart, and see you in the next class.